শাড়ির আঁচলে বেঁধে রেখেছ আমায়, তুমি বিহীন এক মুহূর্ত কাটে না সময়। মহুয়া তড়িৎ গতিতে পেছনে তাকিয়েছে। ওয়াসিমকে দেখে স্পন্দন থামলো। প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। ওয়াসিম মাদকতা মেশানো চোখে তাকিয়ে আছে। মহুয়া রেগে বলল, ভয় পেয়ে গিয়েছিলাম তো এভাবে কেউ আসে? আমি থাকতে ভয় কিসে? ওয়াসিম আঁচল হাতের আঙ্গুলে গুটিয়ে আরেকটু কাছে আসলো। মহুয়ার রাগ মিশ্রিত জবাবে বলল সে। মহুয়া আঁচল টেনে নিল, বলল, ভয়ের কারণ লাগে না কখনো? কখনো কখনো অজানা কারণেও ভয় মনে জেঁকে বসে। ভয় জয় করতে আমি থাকবো তোমার পাশে। এটা সাদা কালো পর্দার সিনেমা নয়, বাস্তব জীবন। ওয়াসিমের মুখশ্রী মুহূর্তে আধার নেমে এলো। হঠাৎ মহুয়ার এহেন ব্যবহারে অবাক হলো, শুধালো, কি হয়েছে তোমার, বলো তো? না কিছু না। মহুয়া এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল। ওয়াসিম অবাক নয়নে চেয়ে রইল। মহুয়ার হঠাৎ হঠাৎ পরিবর্তন অবাক করছে, সাথে সামান্য কষ্টও লেগেছে। তবে কি সে আমার সঙ্গে অসুখী? কিন্তু কারই তো বলল আমার চাইছে, নাকি পরিস্থিতির ভারে তার মন মানসিকতা বদল হচ্ছে নাকি? হঠাৎ তার মস্তিষ্কে কিছু একটা ধরা পড়তে কণ্ঠ থেমে গেল। বুঝতে পারলো কিছুটা আসল কারণ কি। অতঃপর ওয়াসিম মহুয়ার দিকে তাকালো। বাড়ির ভেতরে থাকলেও বাহিরে থেকে তার শাড়ির আঁচল দেখা যাচ্ছে। সে কেবল মনে মনে আওড়ালো, যত ক্ষত সব ভালোবাসা দিয়ে ছাড়িয়ে নেব, সমাপ্তিতে তোমার হাতের পরশে আমার বুকে রাখবো। বিকেলে মহুয়া খন্দকার বাড়ি গেল। প্রথমে দোনামোনা করলেও একসময় প্রবেশ করলো। বিয়ের পর প্রথমে বাড়িতে পা রাখলো। অনুভূতি অন্যরকম। একদিকে অতিথি হিসেবে বাড়িতে প্রবেশ, অন্যদিকে আব্বার জন্য মন খারাপ। কি করছে, কি খাচ্ছে এ নিয়েও চিন্তা। সম্পর্কে টানে মানুষ সব ভোলে। অন্যায় করলেও রক্তের সম্পর্ক ছিন্ন করা কঠিন। সত্তা অন্য পথে যেতে বললেও মমতাময়ী হৃদয় ভালোবাসার সম্পর্কে টানবে। মহুয়ার হয়েছে তেমন। বাড়ির আঙিনায় দাঁড়াতেই দেখতে পেল সাফিয়া বেগম নিশ্চিন্তে কাজ করছে। উঠোন ঝাড়ু দিয়ে হাঁড়ি পাতিল ঘর থেকে আনছে। আঙিনার পাশে চুলোর দিকে আসতে নিলে মহুয়ার দিকে নজর গেল। বিধ্বস্ত লাগছে তাকে, কেমন নির্জীব দাঁড়িয়ে আছে। সাফিয়া বেগম এগিয়ে এলো, শুধালো, কি হয়েছে মহুয়া? কি হয়েছে মানে? তুমি এমন ভাবে বলছো যেন কিছুই জানো না। কি জানবো? সাফিয়া বেগমের এহেন প্রশ্নে মহুয়া আরেক দফায় অবাক হলো। আশ্চর্য হয়ে তাকালো, বলল, আম্মা আব্বার সাথে এত কিছু হলো তবু না জানার ভান করছো? যার যা প্রাপ্য তাই তো পাবে, তাই নয় কি? মহুয়া অবাক চোখে তাকালো। তার চোখে কিঞ্চিত রাগ ফুটে উঠল। আম্মা তুমি এই সময় এ কথা বলছো কিভাবে? হ্যাঁ ভুল করেছে আব্বা, শাস্তি দিয়েছে মানলাম। এখন তো পাশে থাকবে। এই সময় মানুষের কাছের মানুষের ভরসার প্রয়োজন হয়। কেউ চোর খুনি হলেই তার অনুভূতি আছে, তুমিও দেখছি ওনার মতোই বলছো। সাফিয়া বেগম হেসে উঠল, ব্যঙ্গ হাসি। মহুয়ার মনে প্রশ্ন জাগালো। তিনি বললেন, আমি জীবনে সুখ পাইনি, পেয়েছি কেবল 3 বেলা খাওয়া, রান্না বাড়া আর সন্তান মানুষ করার কাজ। সেখানে ভালোবাসা ছিল না, অনুভূতি মরে গেছে। যতটুকু আছে তা কেবল দায়িত্ব। তাহলে সেটা পালন করো। তুই আগে সম্পর্কের টান ভুলে মনুষ্যত্বের কথা শোন। ওয়াসিমের সঙ্গে কেমন ব্যবহার করেছিস? তোর আব্বাজান নিঃস্ব হওয়া দেখেছিস, কিন্তু তিনি অন্যকে নিঃস্ব করা দেখিয়েছেন সেটা দেখিসনি। তাই জানিস না অন্যের অভিশাপ কে। ঠিক আছে আমি যাচ্ছি, আব্বা এলে কথা বলবো। না, তুই কথা বলবি না। মহুয়া যেতে নিলে সাফিয়া বেগম তার হাত টেনে ঘরে আনলো, বলল, কিছু কথা মন দিয়ে শোন, নিষেধ থাকলেও বলছি, জেনে তোর ভুল ভাঙে। আব্বা, আপনি যাবেন না? শমশের খন্দকার জসিমের প্রশ্নে রেগে গেল। তার দিকে না তাকিয়ে বলল, তুমি ভাইয়ের কাছে মুখ রাখোনি। পছন্দ একা করতে পারলে বিয়েও একাই করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি গেলাম, আর ফিরবো না বাড়ি। জসিম বেরিয়ে গেল বাড়ি থেকে। পেছন হতে জসিমের মা ডাক পারল, কোথায় যাচ্ছিস জসিম? ও জসিম বাবা, ওরে আটকাও। যেতে দাও, ভালোবাসা নামক ভূত নেমে গেলে ঠিকই চলে আসবে। আজকালকার যুগে ছেলে মেয়েদের কাছে দুদিনের পরিচয় আর কথাই ভালোবাসা হয়ে যায়। নাবিলা মেয়ে হিসেবে খারাপ নয়, বরং নাসির মুন্সি ভালো শিক্ষায় মানুষ করেছেন।
শমশের খন্দকার স্ত্রীর দিকে চোখ গরম করে তাকালেন। তিনি চুপ হয়ে গেলেন, আর কোনো কথা না বলতে পারলেন না। স্বামীর উপরে কথা বলা নারীদের সাজে না। জসিম হেঁটে চলেছে, পথে মুন্সি বাড়ি পড়ল। এক পলক তাকিয়ে পেরিয়ে গেল, সামনে নাবিলা আর তার মাকে দেখতে পেল। নাবিলার দৃষ্টি অন্য পাশে। জসিম সালাম দিয়ে চলে গেল। নাবিলা বেশ অবাক হলো, একবারও তার দিকে তাকালো না। এ যেন অসম্ভব মনে হলো, সাথে মনটা হুট করেই খারাপ হয়ে গেল। নদীর নৌকো করে এপারে আসছে ওয়াসিম আর শাহেদ। নদীর ওপারের জমিতে কাজ করছিল তারা দুজনে। জসিমকে দেখে শুধালো। কি হয়েছে? জসিম সবটা বলল। ওয়াসিম শাহিদকে বাড়ি যেতে বলে জসিমকে নিয়ে সামনে এগিয়ে চলল। গন্তব্য গ্রামের ভেতরে কোনো এক বাড়িতে। উঁচু ডালে হুতুম পেঁচা ডাকছে। তখন ভোর সন্ধে। মহুয়া উঠোনে বসে আছে, ওয়াসিমের জন্য অপেক্ষা করছে। কাল থেকে তার সাথে মনোমালিন্য হয়ে আছে। মহুয়ার এখন আফসোস হচ্ছে, মনটা কেমন আনচান করছে। এমন কড়া করে কথা বলা উচিত হয়নি। অনুশোচনায় সময় যেন কাটছে না। নাজমা বেগম রান্না শেষ করে ঘরে বসে আছেন। মহুয়া এক পা দু পা করে বাহিরে এলো। জ্যোৎস্না আধারিতে ফেরার পথের দিকে তাকালো, কিন্তু কারো নিশানা পর্যন্ত দেখতে পেল না। হুট করে মনে পড়লো একটা কথা, দৌড়ে ছুটে গেল ঘরে। জসিম আর ওয়াসিম নাসির মুন্সির সামনেই বসে আছে। তিনি নামাজ শেষ করে মাত্র এসেছেন। উঠোনের মাদুর পাতানো সেখানে তিনটে মানুষ। নাসির মুন্সি কথায় কথায় জানতে চাইলেন। জসিমকে উদ্দেশ্য করে বললেন, কাল বললে কি একটা বলবে, কি চাইবে এখন বলো, সম্ভব হলে অবশ্যই দেব। জসিমের কণ্ঠ আটকে আসছে। বলতে চাইলেও এখন কেন যেন অন্যরকম অনুভূতি হচ্ছে। ওয়াসিম কাঁধে হাত রেখে চোখের ইশারায় ভরসা দিল। তবুও তার মনে ভয় রইল, প্রিয়জনকে না পাওয়ার ভয়। অনুমতি না দিলে, রাজি না হলে তখন কি হবে? এ চিন্তা আগে মনে না আসলেও এই মুহূর্তে আসছে। জসিম চোখ বন্ধ করলো, নিজেকে প্রস্তুত করছে। এই নিন জলপান আর জিলাপি। জসিম চোখ খুলে তাকালো, সামনে নাবিলা দাঁড়িয়ে আছে, তার দৃষ্টি নিচু। নাসির মুন্সি উত্তরের অপেক্ষায় আছেন। জসিম এবার সাহস পেল। প্রিয়তমার মুখশ্রী হয়তো সে সাহস জোগালো। এক নাগারে বলল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই চাচা। তাকে আমার ভালো লেগেছে। এই ভালো লাগা হয়তো ভালোবাসা পর্যন্ত গড়িয়েছে। কিভাবে কি তার উত্তর আমার জানা নেই। আমি শুধু এতটুকু জানি, নাবিলাকে দেখলে আমার হৃদয়ে অন্যরকম অনুভূতি খেলে। আমি চাই সে আমার সঙ্গে থাকুক, জীবন সঙ্গী হয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার হাতে হাত রাখুক। তাকে ছাড়া একটু ভালো থাকবো না। ভালো থাকতে সকলে চায়, আমিও তার ব্যতিক্রম নয়। নিজের জন্য তাই এই চাওয়া। ভাববেন না তাকে কষ্টে রাখবো। নিজের সর্বোচ্চটুকু দিয়ে হলেও নাবিলাকে সুখে রাখার চেষ্টা করব। আপনি কি আপনার মেয়েকে আমার হাতে দিবেন? রাত্রি তখন প্রথম প্রহরের শেষ ভাগ। ওয়াসিম ঘরে ফিরেনি তখনও। মহুয়ার চিন্তা বাড়তে লাগলো। রাগ করে কি তবে ঘর ছেড়ে আছে? হয়তো তাই, নয়তো কেন আসছে না এখনো? আকাশ কুসুম ভাবনায় ভাটা পড়ল। নাজমা বেগম তখন ডেকে উঠলেন, মহুয়া মা, এসো তো। বলুন আম্মা। ওয়াসিম আসলে দুয়ার খুলে দিও। আমার শরীরটা ভালো লাগছে না, ঘুম চোখে বুঝে আসতেছে। ঠিক আছে, আপনি খেয়ে ঘুমান। না মা, খাইতে ইচ্ছে করছে না, মাথাটা চিনচিন ব্যথা করছে। তাহলে উঠে বসুন, আমি মাথায় তেল ঘষে দিই, ভালো লাগবে। মহুয়া নাজমা বেগমের পাশে বসলো। তিনি আর দ্বিমত করলেন না। অর্ধশোয়া শাশুড়ির মাথায় নারিকেলের তেল ঘষে দিতে লাগলো। চুলে নরম হাতের ছোঁয়ায় নাজমা বেগম একসময় চোখ বুজে ঘুমিয়ে পড়ল। মহুয়া সেদিকে তাকিয়ে উঠে পড়ল। তখনই দুয়ারের দিক থেকে খটখট শব্দ এলো। সেই শব্দে মহুয়ার মুখে হাসি ফুটে উঠল। দৌড়ে গেল দুয়ারের কাছে, খিল খুলে দিয়ে শুধালো, এত দেরি কেন হলো? আমার জন্য অপেক্ষা করে আছে কে? যার জন্য তাড়াতাড়ি আসবো। আমার দেখলে আজকাল অনেকের রাগ বাড়ে, মন ভার হয়। মহুয়া ঠোঁটের হাসি নিভে গেল, অনুশোচনায় জর্জরিত হয়ে উঠল। ওয়াসিম মহুয়ার দিকে তাকালো না পর্যন্ত। রাগ অভিমান বেশ গড়িয়েছে তবে। আমি না আম্মা কোথায়? ওয়াসিম মহুয়ার কথা মাঝপথে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো। মহুয়া চুপ হয়ে উত্তর দিল, ঘরে শুয়ে পড়েছেন, আমার মাথা ব্যথা করছে তাই। আম্মা খেয়ে ঘুমিয়েছে নাকি জেগে আছে? আমি মাথায় তেল মালিশ করে দিয়েছি, মাত্র ঘুমিয়ে গেল। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খেতে দিচ্ছি। তুমি খেয়ে নাও, আমি খেয়ে এসেছি। কোথায় খেলেন?
ওয়াসিম তখন তার মায়ের ঘরের সামনে গিয়েছে। ঘরে প্রবেশ করতে করতে উত্তর দিল। শ্বশুর বাড়ি। মহুয়া ভ্রু কুঁচকে তাকালো। আমার সঙ্গে মজা নিতে বলেছে, নাকি রাগ করে খাবে না বলে? রাগিয়েছি যখন রাগও ভাঙাতে হবে, কিন্তু আমার দিকে একবার ভালো করে তাকালো না কেন? ওয়াসিম তার মায়ের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল। মহুয়া তখন ঘরে বিছানা ঝাড়ু দিচ্ছে। ওয়াসিম গিয়ে গা এলিয়ে দিল চৌকিতে। মহুয়া বলতে গিয়েও থেমে গেল। অভিমানী মুখ জ্বলে উঠল, চোখের কোণে জল এলো, ঘোরের কোণে হারিকেন জ্বলছে। মহুয়া তা একটু ধীরে করে দিল, তারপর তাকালো ওয়াসিমের দিকে। চোখের উপরে 2 হাত রেখে শুয়ে আছে সে, নড়াচড়া নেই। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল? মহুয়া গিয়ে পাশে বসলো, আধা শোয়া হয়ে ল্যাপটা ওয়াসিমের গায়ে জড়িয়ে দিল। ওয়াসিম তখনই চোখ থেকে হাত সরিয়ে ওর দিকে তাকালো। দেখতে পেল মহুয়ার টলমলে অভিমানী দুটো চোখ। হারিকেনের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছে, যে কোনো সময় জল গড়িয়ে পড়বে। মহুয়া নজর ফিরিয়ে নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। ওয়াসিম তখন আড়ালে মুচকি হাসলো, বলল, সুন্দর লাগছে তোমায়, যদিও বরাবরই সুন্দরই লাগে। আমি কি শুনতে চেয়েছি? না, তা চাওনি। কেবল অপেক্ষা ছিল আমি কখন আসবো এবং শাড়িতে দেখিয়ে প্রশংসা করবো, এই যা। আমি কারো অপেক্ষায় ছিলাম না। ওয়াসিম কথা বলছে আর নিঃশব্দে হাসছে। সে মূলত মহুয়াকে রাগাতে বলছে। রাতে দেরিতে ফিরেছে এই কারণে, যেন মহুয়াকে না দেখার ভান করে বোঝাতে পারে কাল থেকে সে অমন ব্যবহার করায় তার কেমন লেগেছে। কিন্তু এ তো কেঁদে শেষ। তবু মহুয়ার কথার বিপরীতে বলল, তোর আমি আবার যাচ্ছি। নিজে অকরণে রাগ দেখিয়েছ, অভিমান আমি করব। কেউ ভাঙাবে, কিন্তু সে না ভাঙিয়ে নিজে আবার অভিমান করে আছে। আমি যাচ্ছি। কথাটা বলা মাত্র মহুয়া এপাশ ফিরে ওয়াসিমের শার্ট আঁকড়ে ধরল। বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল, শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে পালিয়ে যাবে এখনই। কান্নার ফলে হেঁচকি উঠছে। ওয়াসিম মাথায় হাত রাখলো। মহুয়া নাক টেনে বলল, আমি না জেনে না বুঝে না হয় দুটো কড়া কথা বলেছি, তাই বলে আপনি আমার দিকে তাকাবেন না, ভালো করে কথা বলবেন না, এড়িয়ে চলবেন। জানেন আপনি এড়িয়ে চলাতে আমার কত কষ্ট হয়েছে, জানেন আপনি? ওয়াসিম মহুয়াকে নিচের বক্ষে জড়িয়ে নিল, শক্ত করে আলিঙ্গনে আবদ্ধ হলো, কপালে চুমু এঁকে দিয়ে বলল, তোমাকে এড়িয়ে চলার সাধ্য আমার নেই। তুমি বিহীন আমি এক মুহূর্ত ভাবতে পারি না। তুমি আমার মনের ঘরে বসত করা মন মহুয়া। তুমি পরশ না পেলে আমি হব দিশাহারা। দিনের আলো ফুটেছে। আজ অনেক কড়া রোদ উঠেছে। কুয়াশাচ্ছন্ন ভাব কেটে গিয়ে চারিদিকে রোদে ঝলমল করছে। দূর নীল আকাশে মুক্ত পাখিরা ডানা মেলে উঠছে। সকালের রান্না শেষ হয়েছে। ওয়াসিম সে কাক ডাকা ভরে জমিতে গেছে। আজ থেকে ধান বুনতে শুরু করেছে। নদীর ওপারে হওয়াতে নাজমা বেগম ভাত সাজিয়ে নিয়ে যাবেন, এমনটা প্রতিবারই করেন। কাছে হলে ওয়াসিম নিজেই আসে, নাজমা বেগম নিয়ে যান বলে আসে না। তিনি খেয়ে উঠে ভাত সাজাতে লাগলো। মহুয়া এখনো খায়নি। নাজমা বেগম খেতে বললে পরে খাবে বলেছে। মহুয়া নাজমা বেগমের পাশে দাঁড়িয়ে আছে। এক জগ পানি এনে এগিয়ে দিল। নজর তার বারবার দুয়ারের পানি। আরেকবার নাজমা বেগমের দিকে, ঠোঁট নড়ছে যেন কিছু বলবে। কিছু বলবে? জি, কিন্তু আপনি কি ভাববেন তা ভাবছি। নাজমা বেগম চমৎকার হাসলেন, অনুমতি দিলেন, বললেন, আমি তোমার মা, আমাকে কেন ভয় পাবে? বললে ফেলো, কি বলবে? আমি এসে গেছি। মহুয়ার কথা আটকে দুয়ারের দিকে তাকালো। মালিহা হাসি মুখে তাকিয়ে আছে। মহুয়া তারই অপেক্ষা করছিল। নাজমা বেগম এবার বলে উঠলেন, তোমরা দুই সই একসাথে থাকো, আমি ওয়াসিম রে খাইয়ে আসি। আমার ছেলে না খেয়ে আছে, কতটা বেলা হয়ে গেছে। আম্মা, ডেকে মহুয়ার কণ্ঠের স্বর কমে আসলো। নাজমা বেগম যেতে নিয়েও থেমে গেল। মহুয়ার মুখের দিকে তাকিয়ে জানতে চাইলো, বলো। আচ্ছা চাচি, ও লজ্জা পাচ্ছে, আমিই বলছি। নাজমা বেগমের দৃষ্টি এবার মালিহার দিকে। ও বলল, মহুয়া ওয়াসিম ভাইয়ের জন্য মাঠে ভাত নিয়ে যেতে চাচ্ছে, কিন্তু ভয়ে লজ্জায় বলতে পারছে না। আপনি যদি কিছু বলেন বা কিছু মনে করেন। নাজমা বেগম এবার মহুয়ার পানে চাইলেন। সে তাদের দিকে ভয়ের তো চাহনি নিয়ে তাকিয়ে আছে। এই কথা সেটা বলতে মাঠে নতুন বউ যাওয়ার নিয়ম নেই, তবে তুমি যখন শখ করে যেতে চাইছো যাও। মহুয়ার অথরে হাসি ফুটে উঠল। নাজমা বেগম তা খেয়াল করে হাসলেন। খন্দকার বাড়ির মেয়ে হলেও অহংকার কিংবা অবজ্ঞা করে না, এটা পছন্দ হয়েছে।
তিনি গামছার আঁচলে বাঁধা ভাত তরকারির থালাবাটি মহুয়ার কাছে রাখলেন। যাও, তবে মালিহাকে নিয়ে যেও। নদী পেরিয়ে গেলেই ওয়াসিম আর শাহেদকে দেখতে পাবে। নদীর কূলে জমি আমাদের। মহুয়া মাথা নাড়ালো, দৌড়ে ঘরে প্রবেশ করলো। পরনে আজ কমলা সাদা খোপের শাড়ি। নাজবা বেগম বখরি নিয়ে বেরিয়ে গেল। মহুয়া একটু পর বেরিয়ে আসলো। মাথায় শাড়ির আঁচল ঘোমটা টেনে নিল। সাজানো খাবার হাতে নিয়ে মালিহাকে পানির জগটা দিল। চলো তাড়াতাড়ি যাই। কেন সবুর হচ্ছে না? চোখের আড়াল হতে দিতে চাচ্ছে মহুয়া। অথচ একদিন ঘৃণায় চোখ মুখ কুচকে বলেছিলি আমি আপনাকে ঘৃণা করি। মহুয়া নিজের আগের কথা ভেবে হেসে ফেলল। প্রত্যুত্তরে বলল, তখন ছিল রাগ, আর এখন? অফুরন্ত ভালোবাসা। আহ, এই কপালে আর ভালো জুটলো না, তাই কারোর জন্য অফুরন্ত ভালোবাসার সৃষ্টি হলো না। মালিহার আফসোসের সহিত বলা এই কথায় মহুয়া গিটগিটিয়ে হাসতে লাগলো। প্রেমের বাতাস তো মনেও লাগবে, শুধু মনের মানুষটার দেখা পেতে হবে। প্রেমের বাতাস সব মহুয়ার মনেই লাগুক, আমার এসব দরকার নেই। আর শুনেছিস, জসিম ভাই নাবিলা আপাকে পছন্দ করে, বিয়ের প্রস্তাব দিয়েছে। না, শুনিনি। বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে? মহুয়া অবাক হয়নি, তবে কিছু একটা আন্দাজ করেছিল সেদিন যখন খেতে দিতে জসিম ভাই নাবিলার কানে কানে কিছু বলছিল আর তার দিকে দৃষ্টি লক্ষ্য করেছিল, যে দৃষ্টিতে ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ পাচ্ছিল। মালিহা তার উত্তরে বলল, তা জানি না, ওয়াসিম ভাই বলতে পারবে। কাশেম খন্দকার কাল সন্ধ্যায় বাড়ি ফিরেছে। উপজেলা শহর থেকে পরিচিত জমি রেজিস্ট্রি অফিস থেকে শুনে এসেছে সবই সত্যি। তখন থেকে মাথা কাজ করছে না, আরো সামান্য আশাটুকু নিভে গেছে। এসবের পেছনে জসিম আর ওয়াসিমের কারসাজি। মনে পড়ল বেশ কিছুদিন আগে জসিম সই নিয়েছিল, কিসের কাগজ তা খেয়াল করেনি। এত বড় বেইমানি মেনে নিতে না পেরে শমশের বাড়ি গিয়ে রাতেই তাণ্ডব করেছে। জসিমের উপর ক্ষিপ্ত হয়ে কয়েকটা থাপ্পড়ও মেরেছে। শমশের খন্দকার ও তার স্ত্রী জাহিদ মিলিয়ে আটকে এ বাড়ি এনেছে। বড় আব্বা হয় এই জন্য জসিমও চুপ ছিল। কাশেম খন্দকার রাতের কথা ভাবছিল আর বৈঠকখানায় বসেছিল। নিজেকে কেমন বিষহীন ঢোড়া সাপের মতো মনে হচ্ছে, নিঃসঙ্গ লাগছে। আশেপাশে তাকিয়ে দেখলেন আসলেও কেউই নেই, অথচ নিত্যদিন কেউ না কেউ থাকতোই, হয় জাহিদ নয় কাদের কিংবা আরো কেউ। অথচ আজ নিঃসঙ্গ। এ কি সবকিছু হারিয়ে ফেলার ফল? তার মনে ভয় ঢুকলো। কার আসার পথে গ্রামের কেউ একজনও সালাম দিল না, কিন্তু আগে তাকে দেখলে মাথা নিচু করে সালাম দিত, ভয় পেত। সে চোখগুলোতে এখন কেবল ঘৃণা আর হাস্যমুখ দেখতে পাচ্ছে। কাদের, এই কাদের। ভাইজান, তিনি বাড়ি নেই। কাদেরের স্ত্রী আমিনার কথায় কাশেম খন্দকার তাকালো, জানতে চাইল, কোথায় গেছে? পুকুরে মাছ বিক্রি করতে হাটে গেছে। মাছ তুললো একেবারে বললো না? তখনই সাফিয়া বেগম হেঁটে এলেন। আমিনা চলে গেল। তিনি স্বামীর পাশে দাঁড়িয়ে মুচকি হাসলেন, বললেন, যাদের জন্য চুরি করেছেন তারাও সকলের সাথে আপনাকেই এখন চোর বলবে। যাদের জন্য নিজের প্রাণ কেন বিসর্জন দেননি তারাও আজ মুখ ফিরিয়ে নেবে। যদিও এটা আপনার প্রাপ্য। মানুষের সঙ্গে অন্যায় করলে একদিন সেই অন্যায় নিজের সঙ্গেও হবে, শুধু সময়ের অপেক্ষায় ছিল। কাশেম খন্দকার চুপ করে আছে। আগে হলে সাফিয়া বেগমের এই কথার জন্য নিশ্চিত গালি কিংবা চড়ও জুটত, কিন্তু আজ তা হলো না। কারণ সে ভুল বলেনি। সুসময়ের বন্ধু সকলেই হয়, দুঃসময়ে আসলে তাদের চেনা যায়। কাশেম খন্দকারের হাত কাঁপতে লাগলো। রাতে জাহিদকে এক কারণে ডাকলে সেও কাজের বাহানা দিয়ে চলে গেছে। পাশের বাড়ির আজিজ মিয়ারও সঙ্গেও বেশ মিল ছিল, সেও এখন হারিয়েছে। এমন পরিবর্তন তিনি মেনে নিতে পারছেন না। এক সময় রাগ আর ক্ষোভে ফেটে পড়লেন। ওয়াসিমের উপরে যেন বেশি খেপলো। মনে মনে ভাবলো কিছু একটা করতে হবে। শহরে গিয়ে আরেকটা সংবাদও পেয়েছে। কি করবে, কি উপায় হবে কিছু বুঝতে পারছে না। সব মিলে পাগল প্রায়। মহুয়া আর মালিহা নৌকায় করে নদী পার হলো। মাঝে কেবলমাত্র একজনই ছিল। নদীর ওপারে মাঠ, তারপর আরেক গ্রাম আছে। সে গ্রামে নাকি কুমোররা থাকেন। মহুয়া সে গ্রামে যায়নি কখনো। পশ্চিমের গ্রামে গিয়েছে তার ফুপু বাড়ি আছে বলে। কতদিন ফুপু বাড়ি যাওয়া হয়নি। বিয়ে এমন ভাবে হলো তখন অসুস্থ থাকায় তিনিও আসেননি। আইল পথে উঠতেই মহুয়া দেখতে পেল সাদা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে ওয়াসিম ধান বুনছে। শাহেদও পাশে আছে। মালিহা যেতে যেতে প্রশ্ন করলো,
এই শাহেদ ভাইয়ের নাকি বাবা মা নেই, দাদি রান্না করে দেয়, সংসার ফাঁকা, তিনি বিয়ে করলেও পারেন। এত চিন্তা হলে তুই কর বিয়ে। আমার ঠেকা পড়েছে, সেদিন আমাকে বলেছে আমি নাকি বেশি কথা বলি। এমন অপমান সহ্য করেও চুপ থেকেছি। তুই চুপ থাকার মেয়ে? মালিহা মুখ বেজার করলো। আমি বেশি কথা বলি? কিন্তু আমার তোর বেশি কথা ভালো লাগে। মুহূর্তে মালিহার মুখে হাসি ফুটে উঠল, দৌড়ে জড়িয়ে ধরল মহুয়ার কাঁধ। এর মধ্যে ওরা পৌঁছালো তাদের গন্তব্যে। ওয়াসিম হুট করে আইলে শাড়ি পরিহিত নারীর পা দেখে চোখ উঁচু করে তাকালো। কমলা সাদা রঙের শাড়ি পরেছে, আঁচলটা কোমর পেঁচিয়ে গুজে রেখেছে। মহুয়াকে দেখে অবাক হলো, সাথে হাসে শুধালো। তুমি? আম্মা কোথায়? মহুয়া হাতের জিনিসগুলো রাখলো, বলল। আমি এসেছি, ভালো লাগছে না? ওয়াসিম উত্তর দেওয়ার আগেই শাহেদ দাঁত বাহির করে বলল, ভালো লাগছে না মানে? দেখো মনে ক্ষয় ফুটছে ভাবি, শুধু প্রকাশ করতে পারছে না বলে। চুপ করবি? আচ্ছা করলাম চুপ। এবার উঠে আসুন, দুজনে খেয়ে নিবেন। ওয়াসিম আর শাহেদ উঠে আসলো, নদীর পানি দিয়ে হাত পা ধুয়ে আসলো, পচিয়ে রাখা লুঙ্গির গিট ছেড়ে দিয়ে বসে পড়লো। জমি থেকে সামান্য দূরে শুষ্ক ভিটে মাটি আছে, সেখানে মহুয়া দুজনকে ভাত বেড়ে দিল। মালিহা পাশে বসে আছে। ওয়াসিম লোকমা মুখে তুলতে গিয়েও থেমে গেল। মহুয়ার দিকে নজর দিয়ে শুধালো। তুমি খেয়েছো? মহুয়ার সরল স্বীকারোক্তি, মাথা ঝাঁকিয়ে না বোঝালো। শাহেদ ভাতের থালা নিয়ে অন্য পাশে উঠে গেল, সাথে ইশারায় মালিহাকেও ডাকলো। ওয়াসিম প্রথম লোকমাটা মহুয়ার দিকে এগিয়ে দিল। হা করো। মহুয়া মুখ মেলে চুপচাপ খেয়ে নিল। আশেপাশে আরো অনেকে ধার লাগাচ্ছে, কেউ কেউ তাকিয়ে দেখছে, অনেকে এই খাওয়ানোকে অন্য চোখে দেখলো। এ যুগে স্ত্রীর খেদমত কিংবা যত্ন করা অনেকের কাছে গোলামি মনে হয়। তাদের কাছে পুরুষত্ব হচ্ছে নারীদের কথা না শোনা, তাদের কেবল সংসারের কাজ করার জন্য আনা। ওয়াসিম নিজে খাচ্ছে, সাথে মহুয়াকেও খাইয়ে দিচ্ছে। মহুয়া তৃপ্তি নিয়ে খাচ্ছে। ওয়াসিম কারো ধার ধারলো না, নিজের কাজ করতে থাকলো। শাহেদ মাঝে মধ্যে তাকাচ্ছে ওদের দিকে, এবার চোখ গেল মালিহার দিকে। সে সামনের দিকে তাকিয়ে আছে, হুট করে পাশে তাকালো। শাহেদ তার দিকে চেয়েছিল, সে তাকাতেই নজর সরিয়ে নিল। কি দেখছিলেন? আপনাকে বেআইন। কে বেআইন? আপনি। কিভাবে? মহুয়ার সখী হিসেবে। আপনি খেয়েছেন? না খেলে আসুন খাইয়ে দিই। মালিহা ভ্রু উঁচু করে তাকালো। আপনার হাতে খাবো কেন? ওয়াসিম মহুয়াকে খাইয়ে দিচ্ছে তাই। বউকে খাইয়ে দেওয়ারও অধিকার আছে। খাইয়ে দিতে বউ বানাতে হবে? চলুন বিয়ে করি। ঠাট্টা করার জায়গা পান না। মালিহা মুখ বাঁকিয়ে মহুয়ার দিকে চলে গেল। শাহেদ খিলখিলিয়ে হেসে উঠল, দৃষ্টি তারি পানেই রইল। সৈয়দ নাসির মুন্সি বিয়েতে রাজি হয়েছে। জসিম ভালো ছেলে, এতে কোনো সন্দেহ নেই। শমশের খন্দকার বড় ভাইয়ের মতো পুরো নয়, তবে একটু তো বটেই। এরপরেও মেয়ের জন্য রাজি হয়েছে, বুঝতে পেরেছে মেয়েরও মত আছে। জসিমকে তার বাবা মাকে নিয়ে আসতে বলেছিল। শমশের খন্দকার রাজি না হলেও একসময় স্ত্রীর ঘ্যান ঘ্যান আর ছেলের মুখের দিকে চেয়ে রাজি হয়। ওয়াসিম, জসিম, শমশের খন্দকার, জাহিদ ও আরো কিছু জন এখন মুন্সি বাড়িতে আছে। আলাপ আলোচনার মাধ্যমে সবটা ঠিক হলো। শমশের খন্দকার বেঞ্চ থেকে উঠতে উঠতে বলল, তাহলে এই কথাই রইলো, সামনে শুক্রবার বিবাহের দিন ঠিক হলো। জি। চলো জসিম, বাড়ি যেতে হবে। এরপরের বার বউ নিতে আসবো একেবারে। জসিম সহ সকলে উঠে পড়ল। ওয়াসিম তাকে জড়িয়ে অভ্যর্থনা জানালো। নাবিলা তখন জানালা দিয়ে এদিকেই তাকিয়ে আছে। জসিম ওয়াসিমের ইশারা লক্ষ্য করে তাকালো। জানালার শিক ধরে প্রেয়সী দাঁড়িয়ে আছে, অথরে লাজুক হাসি। জসিমের দৃষ্টি পড়তে ঘরের কোণে গেল লুকিয়ে। কেটে গিয়েছে কয়েকদিন, আজ শুক্রবার। হিসাব করলে মাঘ পেরিয়ে ফাল্গুন মাস পড়েছে কাল। বসন্ত ঋতুর আমোঘ চক্রের আয়োজন প্রকৃতিতে। ঝরা পাতার মৌসুম এসেছে, রঙিন প্রকৃতিতেও পাতা ঝরে। এই দ্বারা এটা বোঝায় পৃথিবীতে নিত্যদিন কেউ হাসি আনন্দে দিন কাটায়, কেউ বা দুঃখের স্রোতে ভেসে যায়। জীবন এমনই, সুখ দুঃখ মিলিয়ে, কখনো সুখ আসে কখনো দুঃখ। দুটোকে হাসি মুখে মেনে নিতে পারলেই জীবন সুন্দর। নৈসর্গিক সৌন্দর্য দেখে চোখ ও মন জোড়ায়। গ্রামের প্রকৃতি বরাবরই সুন্দর। বসন্তের মাতাল হাওয়া অনেকের মনে দোলা দিচ্ছে।
তাদের আনন্দের শেষ নেই। কাশেম খন্দকারের জীবনে এখন ঘোর আমাবস্যা। জ্যোৎস্নার আলো হারিয়ে গেছে। এখন মানুষ চিনতে শিখেছে। সুসময়ে অনেককে পাশে পেয়েছে, এখন তারা আর কেউ নেই, ডেকেও আসে না। এই নিয়ে তিনি আরো ভেঙে পড়েছেন। মানুষ তো দূর, নিজের ভাই ভাতিজারাও আজ পাশে নেই। শহরে পরিচিত এক ব্যবসায়িকের থেকে মোটা অঙ্কের টাকা ধার এনেছিল কিছু জমি কিনবে বলে। শহর হতে চিঠি এসেছে, সে টাকা তারা তখনই চাই। এত টাকা কোথায় পাবে? জমি জমা তো নেই, যতটুকু আছে তা বিক্রি করলেও এত হবে না। আর এত তাড়াতাড়ি জমি কার কাছে বিক্রি করবে? কাশেম খন্দকার এখন কাদের খন্দকার ও শমশেরের সামনে মাথা নিচু করেই বসে আছে, অথচ এক সময় এই মাথা সব সময় উঁচু থাকতো। এখন কি করব বল কাদের, কোথায় পাবো এত টাকা? তার থেকে টাকা এনে তো জমি নিয়েছিলাম, ফসল কেটে দিব ভেবেছিলাম, কিন্তু এখন তো জমি নেই, আবাদ করা হবে না। আমি কি বলবো, ওনার দেখছি না, এত টাকা আমার নেই। যতটুকু জমি আছে তা দিয়ে দিলে আমরা খাবো কি? এটা একটা আমার মেয়ে আছে, তাকেও বিয়ে দিতে হবে। কাশেম খন্দকার অবাক নয়নে তাকালো। চোখের কোণে জল আসলেও মুখে হাসি রাখলো। যার জন্য প্রাণ দিতেও দ্বিধা করতো না সে ভাই আজ এই কথা বলছে। বিপদে কেউ থাকে না বুঝতে পারলো, তবে ভাই হয়ে এমন করবে তা ভাবেনি। তখন শমশের খন্দকার বলল, আমার কাছে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে দিব, কিন্তু আরও প্রয়োজন। জমি তো 2 ছেলের নামে দেওয়া আছে, তাদের বলি কিভাবে? থাক, আমার লাগবে না, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। তোরা যা, আমি পাওয়ার চেয়ে বেশি পেয়েছি। কাদের খন্দকার উঠে গেল। নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছু সে। শমশের খন্দকার ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে উঠে গেল। সবাই যেতেই কাশেম খন্দকার নীরবে কয়েক ফোঁটা জল বিসর্জন দিল। কাঁদছেন যে? ভাইরা না আপনারা সব আজ কোথায় গেল তাদের ভালোবাসা? আপনি সকলের কাছে খারাপ হলেও তাদের কাছে তো প্রীতিতুল্য ভাই ছিলেন বলতেন। বাবার দায়িত্ব পালন করে মানুষ করেছিলেন। আজ বুঝতে পারছেন তো, অর্থের কাছে সম্পর্ক হেরে যায়, স্বার্থ জেগে ওঠে দুঃসময় আসলে। কাশেম খন্দকার চোখের জল মুছে নিল। আড়াল করার চেষ্টা দেখে সাফিয়া বেগম হাসলো, বলল, এই নিন টাকা। কাশেম খন্দকার চকিত নজরে স্ত্রীর দিকে তাকালেন। এত টাকা কোথায় পেলে? বাবার বাড়ি থেকে এনেছি। বাবার ভাগের সম্পত্তির মূল্য হিসেবে ভাইয়েরা দিয়েছে, আর বাকি ছিল একটু, তা ওয়াসিম দিয়েছে। কাশেম খন্দকার টাকাগুলো নিল না। সাফিয়া বেগম স্বামীর আরেকটু কাছে এলো, হাতে টাকাগুলো দিয়ে বলল, মাঝির ছেলে, চাষির ছেলে হলেও সে সম্পর্কের মূল্য দিতে জানে। আপনার আপনজনদের থেকে শতগুণ ভালো ছেলে সে। আশেপাশে আজ কেউ নেই টের পেয়েছেন? আগে তো বন্ধুর অভাব ছিল না। কোথায় গেল আশেপাশে গ্রামের মানুষ? কোথায় গেল ভাই ভাতিজা? অর্থের টান পড়লে স্বার্থের সম্পর্ক বেরিয়ে আসে। এখন টের পাচ্ছেন আপন আসলে কারা। কাশেম খন্দকার নিশ্চুপ থাকলেও এবার মুখ ফুটল। শমশের দিতে চেয়েছে, আর ওই ছেলে আমার এই পরিণতি করেছে, তার জন্য আমার এই দশা। তার নামে সুনাম গাইবে না? ওয়াসিম যদি এসব না করতো তাহলে মানুষ চিনতেন, বুঝতেন মানুষের সঙ্গে আপনি কতটা অন্যায় করেছেন। কেমন লাগে যখন অসহায়ত্বে কেউ পাশে না থাকে। কাশেম খন্দকার আর একটা কথাই বলতে পারল না। আজই টাকা নিতে আসার কথা। সাফিয়া বেগম বেরিয়ে গেল বৈঠকখানা হতে। কাশেম খন্দকার চেয়ারে বসে মাথা এলিয়ে দিল। ভাবতে লাগলো আগেও বর্তমানের কথা। মহুয়া হাত পাখা সেলাই করছে। বাবার বাড়ি থাকতে একটু শিখেছিল, এখন যেহেতু গরম পড়বে তাই পাখার প্রয়োজন আছে। দুটো থাকলেও তার শখ জেগেছে নিজে সেলাই করবে। চৌকির উপর বসে জানালা খুলে দিয়ে সেলাই করছে। নাজমা বেগম বাড়িতে নেই, গ্রামের কারো বাড়িতে গেছে। মহুয়া আপন মনে সেলাই করছে, আশেপাশে তার খেয়াল নেই। গুনগুন করে গান গাইছে, রেডিওতে গান শুনতো ও বাড়িতে। ওগুলো মনে আছে। সেলাই করছিল আপন মনে, হঠাৎ কোমরে কারো ঠান্ডা হাতে স্পর্শে চমকে উঠল। চিৎকার দিতে চেয়েও পারল না, কারণ তার মুখ চেপে ধরেছে। মহুয়া করতে করতে পেছনে তাকালো। পরিচিত মুখ দেখে নজর শিথিল হলো। ওয়াসিম ততক্ষণে মুখ ছেড়ে দিয়েছে। আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। যেভাবে চিৎকার করছিলে, মানুষ শুনলে নিশ্চিত পেটাচ্ছে ভেবে বাড়ি চলে আসতাম। আপনি আমাকে পেটাবেন কিভাবে? কেন, আমি মারতে পারি না? না। এত বিশ্বাস আসে কি করে শুনি?
কাপুরুষরা বউয়ের গায়ে হাত তুলে। আপনি আমার সুপুরুষ, তাই বিশ্বাসটা আছে। জি, আমি সুপুরুষ, তাই মায়ের বদলে আদর করে। বলেই ওয়াসিম টুপ করে একটা চুমু খেলো। মহুয়া যেন বুঝতে পারলো না। যখন বুঝতে পারলো তখন ওয়াসিম উঠে দাঁড়িয়েছে। শ্বশুরবাড়ি যাবে না? তৈরি হয়ে নাও, তোমার ভাইয়ের বিয়ে বললে নাকি? মহুয়া সেলাই বাদ দিয়ে তাকালো, বলল, আব্বাজানের সঙ্গে এখনো সুসম্পর্ক গড়ে ওঠেনি, তাই চাচা বাড়ি যাওয়া ঠিক হবে বলে মনে হয় না। আমরা সোজা বিয়েতে যাব। সুসম্পর্কে গড়ে নেই, কিন্তু করবে খুব শিগগিরই। আমার শাশুড়িটা এত ভালো, কি বলবো। আমার আব্বাও ভালো। হ্যাঁ, শুধু তোমার আব্বা হিসেবে ভালো, মানুষ হিসেবেও ভালো হবে। সেজন্য জামাই হিসেবে দায়িত্ব পালন করছে। ওয়াসিম চলে গেল ঘর থেকে। মহুয়া নিজেও উঠে পড়ল। দুপুর হয়ে আসছে, গোসল সারতে হবে। বিকেলে মুন্সি বাড়ি যেতে হবে। নাসির মুন্সিও বারবার বলে গেছে, কোন শাড়িটা পরবো বলুন তো? প্রায় অনেকক্ষণ ধরে কামিনী শাহিনকে একটার পর একটা শাড়ি সামনে এনে দেখাচ্ছে আর বলছে কোনটা পরবে, কোনটা ভালো লাগবে। শাহিন বিরক্ত হচ্ছে না একটু। তোমায় সব রঙে মানায়, বলেছিলাম না? যেটা পরবে সেটাতে আমার কাছে সুন্দর লাগবে, অন্যদের ভালো লাগে না ভাববে না, শুনবে না। আপনাকে তখন থেকে একটার পর একটা দেখাচ্ছি, আর আপনি বিরক্তি হচ্ছেন না কেন? শাহিন হাসলো। তোমার প্রতি আমার বিরক্তি নেই, আর কখনো যেন না আসে। একটুর পর কিছু একটা মনে হতেই এগিয়ে এলো, বলল, তুমি কি আমাকে বিরক্ত করতে বারবার জিজ্ঞেস করছিলে? হ্যাঁ। কামিনী উত্তর দিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। এমনটা করাতে যেন সে সর্ব আনন্দ পেয়েছে। শাহিন কামিনীর হাতটা ধরে কাছে আনলো, চোখাচোখি হয়ে তাকিয়ে বলল, তোমার প্রতি আমার কেবল ভালোবাসা আসবে, বাড়বে, বিরক্ত নয় কামিনী। এটা শেষবার, বলুন কোন শাড়িটা পরবো? শাহিন নজর সরিয়ে চৌকিতে রাখা সবগুলো শাড়ি দেখলো। এগিয়ে গিয়ে একটি লাল রঙা শাড়ি গায়ে জড়িয়ে ধরলো। এটা বেশি সুন্দর লাগবে, হ্যাঁ একদম আমার আদুরে বউ। কামিনী লজ্জায় মাথা নিচু করলো। ইস, আপনি এমন লজ্জা দিচ্ছেন কেন? লজ্জা পেলে মেয়েদের সুন্দর লাগে। কামিনী মুখ ফোলালো। মেয়েদের মানে? আপনি কজনের লজ্জা রক্ষা মুখ দেখেছেন? সত্যি করে বলুন, কেউ ছিল আপনার জীবনে? কামিনীর এহেন প্রশ্নে শাহিন পারে না হাসে গড়াগড়ি খেতে। ওটা তো মাত্র একটা প্রবাদ বাক্য ছিল, তবুও সে বলল, হ্যাঁ দেখেছি, ছিল একজন। কামিনী সরল চোখে জল আসতে চাইল, মুখ ভার করে বসে পড়ল। অবস্থা বেগতিক দেখে শাহিন হতভম্ব হলো। কামিনীর পাশে বসে কাঁধে হাত রাখলো, সে তা নামিয়ে দিল। শাহিন জোর করে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী। তুমি বিন এই শাইন হবে না আর কারো, তাকাবে না অন্য কোনো মেয়ের চোখের দিকে। কামিনী ব্যতীত আর কারো লজ্জা মিশ্রিত মুখ দেখবে না সে। শাহিনের কথায় কামিনীর মুখে নিমিষেই হাসি ফুটল। চোখে আসা সামান্য জলটুকু মুছে বলল, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনার মতো আর কেউ আমাকে ভালোবাসেনি। আপনি না থাকলে হয়তো আমি ভেসে যেতাম নদীর জলে। কিছুক্ষণ বাদে জসিমার নাবিলার বিয়ে। খন্দকার বাড়ির সকলে এসে পড়েছে, কেবল কাশিম খন্দকার আর সাফিয়া খন্দকার ব্যতীত। সকলে তখন আপ্যায়নের তোড়জোড় শুরু করেছে। খাওয়ার পর্ব শেষ হলে বিয়ে পড়ানো শুরু। ওয়াসিম পুরুষদের সঙ্গে আছে, মহুয়া নাবিলার কাছে বসে আছে। নাবিলাকে লাল শাড়িতে বউ সেজে সুন্দর লাগছে। মহুয়া মিটিমিটি হাসে বলল, আমার ভাইজানের দৃষ্টি থমকে দেওয়ার জন্য তোমার এই মুখশ্রী যথেষ্ট ছিল। এত সাজে দেখলে ভাই আমার নিশ্চিত জ্ঞান হারাবে, যেমন ওয়াসিম ভাই হারিয়েছিল। মহুয়া লজ্জা পেল। নাসিমা তখন তার মায়ের ডাকে উঠে গেল। তুমি আজ থেকে আমার ভাবি হচ্ছ, বড় ভাইয়ের বউ। নাবিলার উত্তর দেওয়ার আগে বাহির হতে তাড়াহুড়ো এলো কাজে আসছে এই ঘরে। বিয়ের অন্যান্য নিয়ম শেষ করে কবুল বলার পালা এসেছে। অবশেষে 3 কবুলে দুজনের পূর্ণতা হলো। দুটো হৃদয়ে প্রশান্তি অনুভব হলো। নাবিলার অধরে বিস্তার হাসি। ভালোবাসার মানুষকে পাওয়ার মাঝে পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ আছে তা জসিমকে দেখলে বোঝা যেত।
বিদায়ের পালা এলো। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি সামান্য দূরে, কেবল গ্রামের এক প্রান্ত হতে আরেক প্রান্তে। তবুও মহিষের গাড়ি এনেছে বউ নিতে। টোপরওয়ালা গাড়িতে নাবিলাকে বসানো হলো, দুপাশে পর্দা দেওয়া হলো। জসিম ও বসলো সেখানে। সকলে নিজ নিজ গন্তব্যে ছুটলো। মহিষের গাড়ি তখন ছুটলো একজন। জসিমের নজর তখনও নাবিলার পানে। সে মাথা নিচু করে আছে। একটু আমার দিকে তাকান, আপনাকে মন ভরে দেখি। নাবিলা লজ্জা পেল, শাড়ির আঁচলে মুখ ঢেকে বলল, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, মানুষ দেখলে কি বলবে? পর্দার আড়ালে কে দেখবে? আপনাকে দেখার পথ তো আমি পেয়ে গেছি নাবিলা। আজ থেকে আপনি শুধুই আমার, একান্তই আমার। নাবিলা এবার চোখ তুলে তাকালো। শুভ্র পাঞ্জাবি পরিহিত পুরুষটির দিকে তাকিয়ে রইল। জসিমের দৃষ্টি ফিরল না। আপনাকে আমার এত কেন ভালো লাগে নাবিলা? আপনি আমার না হলে কি হতো আমি ভাবতেও পারি না। আপনি আমার হয়েছেন, এটা এখনো স্বপ্ন মনে হচ্ছে। নাবিলার হাত জসিমের গুটিয়ে রাখা হাত স্পর্শ করলো। জসিম তখন হাতের দিকে তাকালো। নাবিলা শক্ত করে হাত মুঠোয় নিয়ে বলল, আমি আপনার হয়েছি, আপনারই থাকবো জীবনের অন্তিম কাল পর্যন্ত। কাশেম খন্দকার হাতে দুটো কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। সামনে জসিম আর সাফিয়া বেগম। বউ রেখে সোজা এ বাড়িতে এসেছে। কাশেম খন্দকার স্থির দৃষ্টিতে ঘরের কোণে তাকিয়ে আছে। তার অভিব্যক্তি কি তা বোঝা যাচ্ছে না। জসিম বলে উঠল, ভুল হলে ক্ষমা করবেন। আপনার প্রাপ্য এবং অন্যের প্রাপ্য যা ছিল তা দেওয়ার জন্য আমি আর ওয়াসিম এসব করেছি। আপনি নিশ্চয়ই এই কয়েকদিনে বুঝতে পেরেছেন এই পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো কেমন। স্বার্থ ছাড়া কেউই চলে না। আপনি যা করেছেন তা অন্যায় ছিল, তার জন্য এই শাস্তিও মনে হয় কম হয়। আপনি আমার বড় আব্বা, এই জন্য আজও সম্মান করব। ওয়াসিম খুব ভালো ছেলে, মহুয়া তার সঙ্গে ভালো আছে এবং থাকবে। চাষার ছেলেও ভালো রাখতে জানে, নিঃস্বার্থভাবে ভালোবেসে আগলে রাখতে জানে। আপনার সুসময়ে বন্ধু হারিয়ে গেছেন আশোক। ওয়াসিম এমন একজন মানুষ যে আপনজনদের জন্য জীবন দিতেও পারে, নিজের সবটুকু দিয়ে সাহায্য করে। জসিম এবার থামলো। কাশেম খন্দকার এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে, কোনো কথা নেই, নড়া নেই। সবটা শুনলো কেবল। জসিম শেষ কথাটা বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো। দোয়া করবেন আমার নতুন জীবনের জন্য। ভেবে দেখবেন আমার কথা। ওয়াসিম আপনাকে সম্মান করে, মহুয়া আপনাকে ভালোবাসে। আপনার জন্য অন্তর পড়ে তার। জসিম চলে গেলে কাশেম খন্দকার এবার দরজার পানে চাইলো। মিটিমিটি হারিকেনের আলো ঘরকে আলোকিত রেখেছে। সাফিয়া বেগমের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নতুন জীবনের জন্য শুভকামনা নাবিলা। আজ থেকে এই ঘর আপনার আর আপনি আমার। পরিপাটি খাটে বসা নাবিলা তাকালো এবার। দুয়ারে জসিমের আগমন ঘটেছে। সেখান থেকে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসছে। থামলো একদম নাবিলার কাছে, বসে পড়লো তার ডান বাহুর পাশে। নাবিলা ঘাড় ফিরিয়ে তাকালো, মুচকি হাসে বলল, আপনাকেও শুভকামনা আমার জীবনে আসার জন্য, আমাকে ভালোবাসার জন্য। আপনাকে ভালোবাসতে পারাটা আমার কাছে ভাগ্যের, আর আপনাকে পাওয়াটা তো সৌভাগ্যের। আপনি আমায় তুমি বলার অধিকার দেবেন? নাবিলা অমত জানালো, আপনার মুখে আপনি সম্বোধনটা আমার ভালো লাগে। তুমিটা তো সবাই বলে, আপনি সম্বোধনে আমি অন্যরকম একটা অনুভূতি পাই। যে হুকুম মহারানী, আপনার কথাই শিরোধার্য। নাবিলা হেসে ফেললো। জসিমও হাসলো। তাকিয়ে দেখলো হাসলে অধিক সুন্দর লাগে নাবিলাকে। এটা আজ নয়, বহু আগে খেয়াল করেছে, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে। জসিম নাবিলার সামনে এসে বসলো এবার। হাত ধরার অনুমতি দেবেন? নাবিলা প্রত্যুত্তর না করে নিজেই হাত ধরলো। জসিম সে হাত দুটো শক্ত করে জড়িয়ে নিল। আপনাকে আজকে বেশি সুন্দর লাগছে। কেন বলুন তো? তিন কবুল পরে আপনার বউ হয়েছি বলে। নাবিলার উত্তরে জসিম খুশি হলো। চমৎকার হাসে হাতের উপর অধর ছুঁয়ে দিল। নাবিলা স্পর্শে চোখ বন্ধ করলো। জসিম তার দিকে তাকিয়ে হাসলো। এগিয়ে এলো সামান্য, কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস কণ্ঠে বলল, আপনি আমার একান্ত হবেন নাবিলা। আপনাকে আমি ভালোবাসতে চাই। নাবিলা লজ্জা পেল, তাকালো না একটু। মাথা নিচু করে উত্তর দিল, আমি পুরোটাই আপনার, আপনার ভালোবাসা উপলব্ধি করতে চাই।
গ্রামের সকলে তখন ঘুমিয়ে পড়েছে। তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার অভ্যেস আছে, ভোরে উঠে কাজ করতে হবে এই তাড়া থাকে। নিস্তব্ধ রাতে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশে একখানা চাঁদ উঠেছে। জ্যোৎস্না রাতে চারিপাশে দেখা যাচ্ছে অল্প স্বল্প। আজ এই রাতে বাতাস বইছে, বাতাসের সনসন শব্দে কারো পায়ের আওয়াজও মিশেছে। তখনই কোথাও কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। ওয়াসিম মহুয়া ঘুমিয়ে আছে। জানালার উপরে কপাট খোলা আছে, বাতাসের তীব্র শব্দ ভেসে এলে ওয়াসিমের ঘুম হালকা হলো। একটু আগেই ঘুমিয়েছিল সম্ভবত। জানালার কপাট বন্ধ করে দিয়ে আবার শুয়ে পড়ল। মহুয়ার দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো। একটু পর আবার চোখ খুললো। দুয়ারে কেউ ঠক ঠক করছে, সে শব্দ কানে এসেছে। ওয়াসিম উঠে পড়ল। এত রাতে কি আসলো? একটু পর আবারও ঠক ঠক শব্দ এলো। ওয়াসিম চৌকি থেকে নেমে দুয়ার খুললো। তখনই মহুয়াও জেগে উঠল। ওয়াসিমকে জাগতে দেখে শুধালো, কি হয়েছে? দুয়ারে কেউ ঠকঠক করছে, দেখি আসি, তুমি বসো। ওয়াসিম বেরিয়ে গেল। মহুয়া নিজেও উঠে পড়ল, এগিয়ে গেল উঠানে। ওয়াসিম তখন দুয়ারে কপাট খুলছে। মহুয়াকে এসেছে দেখার অপেক্ষায় তাকিয়ে আছে। ওয়াসিম দুয়ার খুলে সামনে তাকালো। আপনি? বর্ষায় নদী জলে টইটুম্বুর হয়েছে, চারিদিকে কাদা পানি লেগে আছে। টানা কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির পর গত দুদিন থেকে বৃষ্টি হয়নি। তবুও ফসলি জমি নদী জলে ভরে উঠেছে। এতে নদীতে জমিতে মাছ ধরার ঢল নেমেছে। বেশি বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে। এমনিতে কিছুটা ক্ষতি হয়েছে। আজ বৃষ্টি না হলেও আকাশ কালো মেঘে ঢেকে আছে। মহুয়া উঠানে বসে সাফিয়া বেগমের সঙ্গে নারকেলের নাড়ু তৈরি করছেন। মহুয়ার ভীষণ পছন্দের। সুলতানা পাশে বসে দেখছে। আজকাল তার মধ্যে অনেকটা পরিবর্তন এসেছে। কাশেম খন্দকার আর কাদের খন্দকার বাড়ির মাঝে মাজার দিয়ে আলাদা করেছে ঘর। মহুয়া হাতের তালুতে চেপে নাড়ু তৈরি করছিল, তখনই কাশেম খন্দকার বাহির থেকে আসলো। মহুয়াকে শুধালো, ওয়াসিম আসেনি এখনো? না আপা, আসেনি। সাফিয়া বেগম ঘোর আপত্তি জানিয়ে বলল, আপনি ওয়াসিম না দেখে জামাই বলে ডাকতে পারেন, নাম ধরে বললে কেমন একটা শোনায়। কাশেম খন্দকার মিষ্টি হাসলো, স্ত্রীর পাশে বসে উত্তর দিল, সে আমার ছেলে, তবে নাম ধরে ডাকলে সমস্যা কি? জামাই ডাকলে পরপর লাগে, নাম ধরে ডাকি, ছেলে হিসেবে এতে আপন মনে হয়। সাফিয়া বেগম তার যুক্তির কাছে হার মানল। মহুয়া নাড়ু বানানো বাদ দিয়ে তার আব্বার দিকে তাকিয়ে আছে, ভাবছে আগের কথা। যে মানুষটা ওয়াসিমের নাম শুনলে রেগে যেত, সে মানুষটা আজ তাকে চোখে হারায়। ছেলে বলে মানে ভালোবাসে ছেলের মতো। এটা কি অবিশ্বাস্য ব্যাপার লাগে না? অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। কাশেম খন্দকার আপন মানুষ চিনতে শিখছে। স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না তা জেনেছে। জসিম আর ওয়াসিমের বুদ্ধিতে এই একটা ভালো কাজ হয়েছে। কাশেম খন্দকারের অনেক অনেক পরিবর্তন এসেছে। এখন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সকলের কাছে ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তার অর্ধশত জমি মহুয়ার নামে নয়, ওনার নামেই আছে। জসিম আর ওয়াসিম মিলে শুধু নকল একটা দলিল ছাপিয়েছিল দেখাতে, তবে বাকি জমিগুলো সত্যি সকলকে দিয়েছে। জমি রেজিস্ট্রি অফিসে জসিম গিয়ে সবটা বলে শুধু মিথ্যা বলতে বলেছিল পরিচিত লোকটিকে। কিছু অভিনয় যদি ভালো কিছু হয় তবে ক্ষতি কি? মহুয়া অধরে অজান্তে হাসি ফুটে উঠল। কাশেম খন্দকার সাফিয়া বেগমের সঙ্গে নানান মজার কথা বলছে আর হাসছে। মহুয়া হঠাৎ নজর গেল দুয়ারের দিকে। সেখানে ওয়াসিম কোদাল ঘাড়ে দাঁড়িয়ে আছে, তার অধর জুড়ে বিস্তর হাসি। আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? মহুয়ার কণ্ঠে সকলে ওদিকে তাকালো। ওয়াসিমকে দেখে কাশেম খন্দকার বলল, এদিকে এসো, তোমার কথা মাত্রই বলছিলাম। খেতে হবে না দুপুরে? পুকুরে বড় মাছ তুলেছি শ্বশুর, ছেলে মিলে খাবো বলে। ওয়াসিম হাসতে হাসতে এগিয়ে আসলো, কোদালটা ঘাড় থেকে রেখে বলল, আমি গোসলটা সেরে আসি, তারপর খেতে বসবো, আপনি একটু অপেক্ষা করুন। ওয়াসিম আবারও বাহিরে গেল পুকুরে গোসল করবে বলে। যাওয়ার আগে মহুয়াকে লুঙ্গি আর গামছা নিয়ে আসতে বলে গেল। কাশেম খন্দকার ওয়াসিমের দিকে তাকিয়ে রইল। মনে পড়ল বেশ কয়েক বছর আগের কথা। আফসোস লাগলো, মনে মনে ভাবলো, যদি সেদিন ঝড়ের দিনেও মাঠে ধান আনতে না পাঠাতে, তবে আজ আসাদ বেঁচে থাকতো, ছেলেটা বাবার ভালোবাসা পেত। যেহেতু পাইনি তাই সে নিজে চেষ্টা করছে। নাজমা বেগমের কাছেও ক্ষমা চেয়েছে। ওয়াসিম নিজেও মাফ করেছে। আল্লাহর হুকুম ছাড়া কারো মৃত্যু হয় না। সেদিন তার আব্বার মৃত্যু লেখা ছিল, শুধু একটা উসিলা ছিল। আল্লাহ যতটুকু হায়াত নিয়ে পৃথিবীতে পাঠাবে, মানুষ ততদিনই এই জমিনে থাকবে। এটা ভেবে সব ভুলে গিয়েছে।
কেউ খারাপ থেকে ভালো পথে ফিরে আসলে ক্ষমা করা দেওয়া উত্তম মনে হয়েছে। বিকেলে ঝুম বৃষ্টি নামলো। থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশ খুব একটা পছন্দ নয় নাবিলার। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, শরীর জ্বর করছে, কিছু ভালো লাগছে না। দুপুরে খায়নি পর্যন্ত। জসিম শহরে গেছে, আজ আসার কথা আছে। বৃষ্টি হচ্ছে, আসতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ আছে। নাবিলার শীত লাগলো, পুরো শরীর থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়িয়ে চুপটি করে রয়েছে। বাহিরে শাশুড়ির কণ্ঠ শুনতে পাচ্ছে, কাউকে বকছে। বৃষ্টিতে ভিজেছে বলে অলসতা আর অসুস্থতার ভারে মনোযোগ দিল না। একটু পর ঘরের দুয়ার খুলে গেল, তবুও মাথা তুলল না। জ্বর খানিকটা বেড়েছে। নাবিলা, এভাবে শুয়ে আছেন কেন? শীত লাগছে? জসিমের কণ্ঠ শুনে নাবিলা কাঁথা সরিয়ে তাকালো। ভিজে জুবুথুবু হয়ে আছে চুল, ভিজে মুখশ্রীতে সতেজতার বদলে কাপা শরীর দেখতে পাচ্ছে। নাবিলা তড়িঘড়ি করে উঠে পড়ল। আপনি ভিজেছেন কেন? শহর থেকে ফিরতে গিয়ে। বৃষ্টিতে ভিজে আসতে হবে? অসুখ বাঁধলে? আপনার জন্য আসতে হলো। আপনাকে একদিন না দেখেই মনে হচ্ছিল কত দিন দেখি না। এই কেমন অসুখ বলেন? আপনাকে না দেখলে হৃদয় হয় দিশেহারা। শুষ্ক কাপড় পরুন, মাথা মুছে নিন। জসিম এগিয়ে আসলো, সোজা নাবিলার দিকে হাত বাড়িয়ে দিল। হাত রাখলো কপালে, ভ্রু কুচকে আসলো। সন্দেহ ভুল নয়। নিজে অসুস্থ হয়ে আমার জন্য ভাবছো? শরীরের জ্বরে পড়ে যাচ্ছে। আবহাওয়ার জন্য সামান্য জ্বর এসেছে, আপনি যত্ন নিলে ঠিক হয়ে যাবে। নাবিলা মিটিমিটি হেসে উত্তর দিল। জসিম তার দিকে পলকহীন তাকিয়ে আছে, হাতখানা তপ্ত অথরে চেপে ধরল, বলল, আমার যত্নের জন্য অসুস্থ হবেন? অসুখের ডাক্তার আপনি হলে মন্দ কি? আপনি যতটা যত্নে রেখেছেন, অসুখে থাকার উপায় আছে? জসিম ও নাবিলার সাথে হাসলো, দৃষ্টি সরায়নি এখনো, বলল, আপনি এত আদরে কেন নাবিলা? আপনাকে কেন এত ভালো লাগে? কেন তাকিয়ে থেকেও মিটে না তৃষ্ণা? আপনার চোখে কি আছে বলুন তো? মাদকতা। সেই মাদকতায় আসক্ত আমি। নাবিলা আনন্দিত চোখে আরো আনন্দ উপচে পড়ল। জ্বরের উত্তপ্ত শরীরে জসিমের গলা জড়িয়ে ধরল। জসিম হঠাৎ জড়িয়ে ধরায় কিছুটা হেলে গেল। শীতল শরীরে নাবিলার উত্তপ্ত শরীর আগুনের মতো লাগলো, কেঁপে উঠল সামান্য। জসিম তার মাথায় হাত রেখে বলল, নাবিলা, আপনি আমার সঙ্গে সুখী? নাবিলা জড়িয়ে রেখেই সামান্য মাথা উঁচু করে চোখের দিকে তাকিয়ে প্রত্যুত্তরে বলল, অসুখ কি তা কখনো তো বুঝতে পারিনি, তাহলে বলবো কি করে সুখ ব্যথিত পেয়েছি কিনা? সুখ আমি বুঝতে পারি না, আমি কেবল শান্তি অনুভব করাকে ভালো থাকা বুঝি। আমার সেই শান্তি এবং ভালো থাকার কারণ আপনি আমাকে ভালোবেসে আগলে রেখেছেন, এ কি কম? তবুও কেন শুধাচ্ছেন আমি সুখী কিনা? জসিম শান্তি অনুভব করল, হৃদয় শীতলতা বয়ে গেল। শক্ত করে নাবিলাকে জড়িয়ে নিল, হৃদয়ের সঙ্গে বুকও শান্ত হলো। সম্পর্কে ভালোবাসা এবং শান্তি দুটো বিরাজ থাকলে আর কি লাগবে? পরদিনে কড়া রোদ উঠেছে, সূর্যের উত্তাপে বিলীয়মান বৃষ্টির কুণ্ডলি নিভে গেছে। একদিনের রোদে চারিদিক শুকিয়ে যাচ্ছে অনেকটা। এতে খুশি হলো অনেকে, তবে সবচেয়ে খুশি কামিনী, কারণ তার বর্ষার কাদা পানি পছন্দ নয়। ঘর বন্দি থাকতে হয়, যা ওর পক্ষে অনেকটা অসম্ভব লাগে। পুরো গ্রাম চষে বেড়ানোর অভ্যেস এখনো আছে। কামিনী তখন থেকে বসে আছে, সামনে শাহিন তার চোখে কাজল দিয়ে দিচ্ছে। মূলত চেষ্টা করছে, কিন্তু লেপটে যাচ্ছে। বারবার চেষ্টা করেও সুন্দর লাগছে না তার নিজেরই কাছে। কামিনী বিরক্তির চাহনি নিয়ে তাকিয়ে আছে। শাহিন তা লক্ষ্য করে শুধালো, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আর কতক্ষণ লাগবে? সুন্দর লাগছে না যে? আমি সুন্দর নয়, তাহলে সুন্দর লাগছে কি করে? আমি কাজল দেয়া সুন্দর হওয়ার কথা বলেছি কামিনী। তুমি সবসময় এক কথা বলে আমাকে ব্যতীত করো। শাহিন রাগে অভিমানে দূরে গিয়ে দাঁড়ালো। কাজল টুকু দিয়ে দিয়েছে অবশ্য। কামিনীর মুখ ভার হলো, মনে মনে ভাবলো, মনে হয় আবারও ভুল বলে ফেলেছি। আল্লাহ। সে খাট থেকে নেমে শাহিনের কাছে গেল। তার সামনে গেলে শাহিন অন্য পাশে ঘুরল। কামিনী উপায় না পেয়ে হাত ধরে নিচের দিকে ফেরালো, কাঁদো কাঁদো হয়ে বলল, আর এমন বলবো না কখনো। আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। আমি আপনার কামিনী, আপনার হৃদয়ের রানী। মহুয়া হারিকেন জ্বালিয়ে অপেক্ষা করছে ওয়াসিমের জন্য। খানিক আগে এসে বেরিয়ে গেছে।
কি একটা কাজ আছে বলেছে, ফিরবো একটু বাদেই বলে গিয়েছে, কিন্তু এখনো ফিরছে না। ঘর হতে উঠোনে আসলো। জ্যোৎস্না রাতে অর্ধচাঁদ আকাশে তার পাশে তারারা ঝলমল করছে। মহুয়া সেদিকে তাকিয়ে রইল। আর একটু অপেক্ষা করার পর যখন আসলো না, তখন মন খারাপ হলো। নিজের দিকে একবার তাকালো, পরনে ওয়াসিমের নতুন এনে দেওয়া শাড়িটা। যাওয়ার আগে বলে গিয়েছে শাড়ি পরে অপেক্ষা করতে, কিন্তু অপেক্ষা কেন ফুরোচ্ছে না, এইটা ভেবে মুখ গোমরা করলো। তখনই খটখট শব্দ হলো। মহুয়া দৌড়ে গেল দুয়ারে, খিল খুলে দিয়েই চলে আসলো। ঘরের দুয়ারে এসে থামলো। ওয়াসিম তার পিছু পিছু উঠোনে এসে দাঁড়ালো। মহুয়া দুয়ারে দাঁড়িয়ে হারিকেনটা নিজের সামনে ধরলো, তাকালো ওয়াসিমের দিকে, আনন্দিত মুখে শুধালো, কেমন লাগছে? অপরূপা। এই কথা আগেও বলেছেন। অভিযোগ কণ্ঠে মহুয়া বলল। ওয়াসিম হেসে এগিয়ে গেল, কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, চলুন চলুন আমার মন মহুয়া, আজ এই বর্ষারাতে আপনার সঙ্গে নৌকা ভ্রমণ করে। তুমি থেকে আপনি সম্বোধনে মহুয়ার কপালে ভাঁজ পড়ল। হারিকেনটা রেখে বলল, তুমি থেকে আপনি? আর এই রাতে নৌকা চড়াবেন? তুমি আমি মিলে একটু ঘুরলে ক্ষতি কি? মহুয়া নৌকায় বসে আছে, ওয়াসিম বৈঠা বাইছে। বর্ষার পানিতে নদীর জল কানায় কানায় হয়েছে। জ্যোৎস্নার আলো পড়ে জলগুলো চিকচিক করছে। মহুয়ার সঙ্গে করে হারিকেন এনেছে, পাশে রেখে ওয়াসিমের দিকে তাকিয়ে আছে। মহুয়া আরো খানিকটা এগিয়ে গিয়ে ওয়াসিমের পাশে বসলো। সে বৈঠা থামিয়ে রাখলো। মাঝ নদীতে নৌকাও থেমে রইল। মহুয়া বলল, যে আপনি আমায় নৌকা থেকে নামিয়ে দিয়েছিলেন, সে আপনি আজ আমায় নৌকা চড়িয়েছেন, হয়েছেন আমার একান্ত নাওয়ের মাঝি। ঘৃণা থেকে ভালোবাসা, তারপর পরিণাম, তুমি নামক অনুভূতি নিয়ে ভালো থাকা। পরিণাম নিয়ে আপনি আমি আজীবন ভালো থাকবো। চলতি পথে বাধা আসলে নদীর বুকে নাওয়ের মতো পেরিয়ে যাব, আপনার পক্ষে মাথা রেখে মনের অসুখ দূর করব। ওয়াসিম সবটা শুনলো, মুগ্ধ চোখে তাকিয়ে রইল। মনে পড়ল একদিন এই নদীর পাড়ে দাঁড়িয়ে বলেছিল মহুয়াকে ঘৃণা করে সে। ওয়াসিম এবার সামান্য চিৎকার করে বলল, আমি তোমায় ভীষণ ভালোবাসি, আমার হৃদয়ে কেবল তোমার জন্য অঢেল অনুভূতি আছে। তুমি নামক অনুভূতিতে আমার হৃদয় আটকে গেছে। এই অনুভূতি চিরস্থায়ী হোক, আপনার পক্ষে মাথা রেখে আল্লাহ যেন আমার মরণ রাখে। মৃত্যু ব্যতীত অনুভূতি হারিয়ে যাবে না। তোমার প্রতি আমার ভালোবাসা সর্বদা রবে। তুমি শুধু আমার হয়ে থেকো। আপনার ছিলাম, আছি, থাকবো। মরণকালের আগ মুহূর্ত পর্যন্ত আমি আপনারই থাকবো।